আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা আসছি কেমন বাংলাদেশ চাই আমরা ৩৩তম পর্বে। আজকে আমাদের সাথে আছেন ফাইন্যান্স গভর্নেন্স এন্ড পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট স্পেশালিস্ট জনাব মাহমুদ হোসেন, এফসিএ। আসসালামু আলাইকুম স্যার। আমাদের কেমন বাংলাদেশ চাই আমরা অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে আমাকে জি সংযুক্ত করার জন্য। স্যার, যেমনটা আমরা ডিসকাস করেছিলাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে অর্থায়ন ও অর্থনীতি। আপনার বিস্তর এই বিষয়ে লেখালেখি আছে, অনেক গবেষণা আছে। জাস্ট আমি প্রথমেই আপনাকে একটু জানতে চাবো যে বাংলাদেশের অর্থনীতিটা আপনার কাছে কেমন লাগে, পলিসিগত দিক থেকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমত আমি যেটা বলবো যে পলিসিগত দিক থেকে আমার কাছে মনে হয় এটা একটা আপনার সংমিশ্রণ পলিসি। কেন সংমিশ্রণ বলছি এটা একটু ব্যাখ্যা করি। যে আমাদের মতো উন্নয়নশীল দেশ বা উদীয়মান অর্থনীতির দেশ একসময় বলা হতো, বাট আমি সেটা একটা মিথ্যা ন্যারেটিভ ছিল। আমি এটাকে বলবো যে সম্ভাবনাময় দেশ, অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় দেশের অর্থনৈতিক পলিসি প্রায়োরিটি পাওয়া উচিত, যেখানে রাজনৈতিক পলিসিটাকে ডমিনেট করবে, অর্থনৈতিক নীতিটা বা ইকোনমিক্যাল নীতিটা ডমিনেট করবে পলিটিক্যাল পলিসিকে। বাট এখানে যেটা হয় যে উন্নয়নশীল দেশ বা আমরা হচ্ছে দাতাদের দ্বারা আপনার দাতাদের উপর নির্ভরশীল দেশ হিসাবে আমাদের অনেক সময় অর্থনৈতিক নীতি নিতে হয় দাতাদের পরামর্শ অনুসারে, তাদের রাজি করানোর জন্য, তাদের খুশি রাখার জন্য। মানে অনেকটা ওই রাজি খুশির অর্থনৈতিক নীতি। তো এটা একটা। এখানে আপনি দেখবেন আবার বাংলাদেশে কিছু বিজনেস অলিগার্ক আছে, যারা আপনার মনে করেন এই অলিগার্করা বিভিন্ন সময়ই ছিল, বিগত 17 বছরে একটু বেশি পরিমাণ তাদের ইনফ্লুয়েন্স ছিল। অনেক সময় অর্থনৈতিক নীতি নেওয়া হয় তাদেরকে রাজি খুশি রাখার জন্য। এজন্য দেখবেন যে আমাদের এই যে আর্থিক সেক্টরে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে লুটপাটটা হলো, সেটা কিন্তু ওই আপনার অলিগার্কদের খুশি রাখার জন্য বা তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এটা একটা। আর দেন থার্ড আরেকটা জিনিস বলবো যে এখানে পলিটিশিয়ানরা অনেকটা হচ্ছে আপনার মনে করেন ওই জনতুষ্টির কিছু কিছু পদক্ষেপ নেয়ার সাথে তারা কি করে হিস্টোরিক্যালি তাদের আখের গোটানোর জন্য অর্থনৈতিক নীতিটা নির্ধারণ করে। তো কাজেই তাদের যেভাবে লুটপাটের সুবিধা হয় এরকম করে তারা অর্থনৈতিক প্রায়োরিটি দেয়। তো এটা তো অ্যাট দ্য সেম টাইম এখানে এই যে আমাদের প্রায় 19 কোটি জনগোষ্ঠীর একটা দেশ, যথেষ্ট পরিমাণ সম্ভাবনাময় দেশ। এখানের মানুষ অদম্য ইচ্ছা শক্তি নিয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করার জন্য আপনার অমানসিক পরিশ্রম করে। এই জন্য কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হয় এবং তাদেরকে ওই যে রাজনৈতিক নেতারা কিছুটা জনতুষ্টি অর্জনের জন্য মানুষকে প্রোভাইড করার জন্য কিছু নীতি নেয়, ওইটা আপনার মনে করেন কিয়দ অংশে আপনার হচ্ছে ওই নীতিটা জনগণের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য কিছুটা হলেও হেল্প করে। এই 3টা বা 4টা কারণে আমি বলবো, 4টা মোটা দাগে কারণ বললাম, এই জন্য অর্থনৈতিক নীতি নিয়ে আমি বলবো যে এটা একটা মিক্সড নীতি, যেখানে ইনে শর্ট বললে অনেকটা দাতাকে আপনার মনে করেন তুষ্ট রাখা হয়, আপনার এখানে বিজনেস অলিগার্ক যারা আছে তাদেরকে তুষ্ট রাখার জন্য, রাজি খুশি রাখার জন্য করা হয়, এবং পলিটিশিয়ানদের লুটপাটের জন্য কিছুটা নীতি করা হয়, এবং জনতুষ্টির জন্য কিছুটা নীতি করা হয়, অর্থনৈতিক নীতি। ধন্যবাদ স্যার। আমরা আপনার কথায় মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি আর কি, যেটা আসলে আমরা বিগত 17 বছর ধরে বাংলাদেশের অর্থনীতিটা ঢুকছে এই নীতির কারণে।
আপনিও জানেন যে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। আমরা যখন দেখি, আমি একটু দেশের বাইরে থাকি, অনেক নীতি দেখি যে মানে এখানে যে নীতিগুলো আছে বাংলাদেশেও সেমগুলো আছে, ইমপ্লিমেন্টেশনের সময় হয়তো আমরা যারা করি অথবা বাংলাদেশের আইন প্রণেতারা যারা আছে তারা হয়তো চোরাই অথবা আইন প্রণেতা হয়ে তারা চোর হয়ে যায়। তখন তারা নীতিটা এমন ভাবে করে তাহলে চুরি করে টাকাগুলো নিয়ে নিতে পারে। স্যার, আপনি জানবেন কিছুদিন আগে একটা আমাদের সংসদে একজন সরকারি দলের একজন প্রভাবশালী এমপি তিনি হঠাৎ করে বলেছেন 500 এবং 1000 টাকার নোট বাতিল করার জন্য একটা আবেদন করেছেন। এটা আপনি কিভাবে দেখছেন? কারণ উনি যেই কারণে এটার কথা বলতেন, যারা আসলে বাংলাদেশ থেকে টাকা লুট করে নিয়ে গেছে তারা তো হয়তো ক্রিপ্টোকারেন্সিতে বা অন্য দেশে ইনভেস্ট করে প্রপার্টি স্কিমে টাকা চুরি করে নিয়ে গেছেন। কেউ তো আসলে বাসায় বা খাটের নিচে আমরা হচ্ছে 11 সময় দেখেছিলাম কিছু দশকের ভিতরে টাকা মাটির নিচে। বর্তমান যুগে হয়তো টাকা রাখে না। উনি যদি সত্যি যদি সরকারের এমন ধরনের চিন্তা থাকে অথবা 1000 নোট আমরা করে দিব, বাতিল করে দিব, কিছু একটা করতে চায়, সেক্ষেত্রে কি আসলেই যারা লুটেরা আছে তাদের করবে না? বর্তমানে যারা নিম্ন মানুষ আছে হয়তো ব্যাংকগুলির অবস্থা শোচনীয় হয়ে যাওয়াতে তারা হয়তো বাসায় টাকা সেভ করছেন, তাদের উপরে এফেক্টটা পড়বে। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে নোট বা আপনার কারেন্সি নোট বাতিল করা, এটা বিভিন্ন দেশ বিভিন্নভাবে ট্রাই করেছে। ওখান থেকেও আপনার শিক্ষার একটা বিষয় আছে এবং এর পরিপ্রেক্ষিতটাও আপনাকে দেখতে হবে। যখন এই আপনার 5ই আগস্ট পরবর্তী সরকার যখন গঠন হলো তখনও কিন্তু এই কথাটা উঠছিল যে 500 বা 1000 টাকার নোট এটা হচ্ছে ব্যান করে দেয়া হোক। তৎকালীন গভর্নর মহোদয় কিন্তু এটা নিয়ে একটা স্ট্রং একটা অপোজিট আপনার অবস্থান নিয়েছে। এখন দেখুন, 500 এবং 1000 টাকা নোট যখন আপনি ব্যান করবেন, এর সফলতা নির্ভর করবে যে এটা কতটা আপনি স্ট্রিক্টলি কমপ্লাই করতে পারবেন এবং এটার টার্গেটটা কি। আপনি যেটা খুব সুন্দরভাবে বলেছেন যে এখন তো মানুষ ক্রিপ্টোকারেন্সি করে অথবা ডলার কিনে সে তো টাকা পাচার করে দিয়েছে, তো যে অর্থটা বা সম্পদটা দেশের বাইরে বের করে দিয়েছে সেটা তো আর এটা দিয়ে ক্যাপচার করা যাবে না বা ইম্প্যাক্ট ক্রিয়েট করা যাবে না। এখন ইম্প্যাক্ট ক্রিয়েট করা যাবে দুটো জায়গায় মোটা দাগে। একটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের বাইরে যদি কিছু পরিমাণ টাকা থাকে সেটা আপনার মনে করেন ব্যাংকিং সেক্টরে ফিরে আনার ক্ষেত্রে একটা হয়তো ওই ইম্প্যাক্ট তৈরি হবে। সেকেন্ড একটা তৈরি হবে যে আপনার আমাদের এখানে যথেষ্ট পরিমাণ আর্থিক দুর্নীতি হয়, ঘুষ বাণিজ্য হয় এবং সেক্ষেত্রে এই বড় বড় নোটগুলো ব্যবহার করা হয়, সেক্ষেত্রে হয়তো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে এই দুটো জায়গায়। এখন দেখুন, দুটোর আমরা যদি ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, ওখানে যদি আপনার নোট ব্যান করার সফলতা দেখি, ওখানে কিন্তু নোট ব্যান করে কোনো রকম তেমন একটা সফলতা পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে যে পিরিয়ডে এই নোটটা আপনার এক্সচেঞ্জ করার একটা অপরচুনিটি দিয়েছিল, ওই পিরিয়ডে গোল্ড বা অন্য যে মূল্যবান ধাতু বা ধাতব পদার্থ আছে ওটা কিনতে গেলে ওখানে তাকে সোর্স এক্সপ্লেন করতে হতো না এবং ইন্ডিয়ায় তো গোল্ডের বড় একটা বাজার। তো কাজেই যাদের এরকম টাকা ছিল তারা কি করেছে, তারা খুব দ্রুত আপনার গোল্ড কিনে ফেলেছে এবং আপনার দেখা যায় ওখানে পার পারসন একটা টাকা আপনার এক্সচেঞ্জ করার সুযোগ দিয়েছিল, বাট তার সোর্স তখন জিজ্ঞাসা করা হয়নি। তো এখানে যদি করতে হয়, এখানে যদি এমন করা হয় যে যেদিন ব্যান্ড হবে তারপরের দিন থেকে কোনো মূল্যবান ধাতব পদার্থ কিনলে সেখানে সোর্স এক্সপ্লেন করতে হবে, ব্যাংকে জমা দিলে সোর্স এক্সপ্লেন করতে হবে। তো তাহলে হচ্ছে এই যে যেটা কথিত আছে যে উল্লেখযোগ্য পরিমাণ টাকা এখনও এই যে কিছু এলাকায় আপনার মনে করেন কিছু ফ্ল্যাটে আছে, ওইগুলো হয়তো ব্যাংকিং সেক্টরে ফিরে আনা যাবে বা অবৈধ ইনকামটা যেটা মানির একটা হিউজ সার্কুলেশন আছে বাট ইকোনমিতে পার্টিসিপেট করছে না, ওটাকে হয়তো আপনার ডিসকার্ড
ইম্প্যাক্ট করে ফেলা যাবে, যার মাধ্যমে আমাদের যে এখন অসহনীয় মূল্যস্ফীতি আছে ওখানে কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট হলেও হতে পারে। অ্যাট দ্য সেম টাইম এই কারেন্সিটা যদি আপনার মনে করেন পরবর্তীতে কন্ট্রোল করা যায়, ডিজিটাইজ করা যায়, সেক্ষেত্রে এই যে ঘুষ বা আপনার মনে করেন আর্থিক দুর্নীতি এখানে হয়তো কিছুটা লাগাম আনা যেতে পারে। বাট এরকম একটা পদক্ষেপ নেওয়ার আগে একটা ডিটেলস আপনার মনে করেন ওয়ার্কআউট থাকতে হবে এবং ওই অনুসারে ফর্মুলা থাকতে হবে এবং সেটা স্ট্রিক্টলি বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশে যেমন মনে করেন রাজনৈতিক সুবিধাপুষ্ট হয়ে এখনও কিছু কিছু সুযোগ একটা সার্টেন মহলকে দেয়া হয়, ওইটা যদি দেওয়া হয় তাহলে এরকম কোনো পদক্ষেপ কিন্তু একদম কোনো আপনার মনে করেন পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে না। রাদার আপনি যেটা আশঙ্কা করছিলেন, গরিব বা যাদের ব্যাংকে অ্যাক্সেস নাই বা যারা ব্যাংকে টাকা রেখে প্রতারিত হয়েছে দেখে এখন ঘরে টাকা রাখে কিছু পরিমাণ, তারা এফেক্টেড হবে। জি স্যার। আমি ব্যাংকিং সেক্টরে যাওয়ার আগে একটা নতুন আপনি জানবেন হয়তো গত 2-1 দিন আগে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি নতুন ব্যাংকের জন্য আবেদন করা হয়েছে। এই নতুন সরকার ক্ষমতা আসার আগে থেকে সরকারের সময় দেখেছি ব্যাংকের কোনো একটা অবস্থা, যিনি সরকার এমপি সংসদীয় বললেন যে ব্যাংকের সংখ্যা অনেক হয়ে গেছে, একজন এমপি একজন ব্যাংকের মালিক হতে যাচ্ছেন, এটা কমিয়ে আনতে হবে। ঠিক এই কথার মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় নতুন ব্যাংকের একটা আবেদন করাটা এটা কি মানে তারাও কি নতুন অসৎ উদ্দেশ্য চাচ্ছেন? কারণ এটা বাংলাদেশে এতগুলি ব্যাংক যে জায়গায় অনেকগুলি ব্যাংক চলতে পারছে না, যেটা 5টা ব্যাংকের কথা জানা, আর অনেকগুলি ব্যাংকের অবস্থা সে জায়গায় আবার নতুন একটা ব্যাংক সরকারের মধ্যে থেকে যদি আবেদন করে সেটা আসলে সরকার থেকে বার্তা দেয় অথবা সাধারণ জনগণ বার্তা দেয়। দেখুন, আমি বলবো এটা খুবই হতাশাজনক একটা সংবাদ। কারণ শুধুমাত্র আপনার বাংলাদেশের যারা ওয়াকিবহল মহল তারাই না, ইভেন সাধারণ জনগণও মনে করে যে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে যে এত ব্যাংকের সংখ্যা বাড়ানো হয়েছে সেটা একদম অন্যায্য একটা কাজ হয়েছে, অবিবেচকের একটা কাজ হয়েছে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতির যথেষ্ট পরিমাণ ক্ষতি করা হয়েছে। আপনি দেখুন, যেমন এই যে ব্যাংকগুলো এখন ফেইল্ড ব্যাংক হিসাবে আছে, এই ব্যাংকগুলো বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো এরা কিন্তু রাজনৈতিক মদতপুষ্ট হয়ে সুবিধাভোগী হয়ে তারা কিন্তু ব্যাংকের বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের লাইসেন্স নিয়েছে এবং ব্রাইবিং করে আপনার বিভিন্ন কর্পোরেশন থেকে আপনার এফডিআর বা ফিক্সড ডিপোজিট নিয়ে সেই টাকা কিন্তু লুটপাট করে নিয়ে গেছে। হয়তো কোনো একটা কর্পোরেশন থেকে 500 কোটি টাকা নিল, ওখানে যারা কর্তা ব্যক্তি আছে তাদের হয়তো মনে করেন 10 কোটি টাকা ঘুষ দিল, বাট সে হয়তো অনেকেই চিন্তা করছে যে 10 কোটি টাকা ঘুষ দিয়ে 500 কোটি টাকা এফডিআর নিয়ে কি করবে। ওর তো চিন্তা হচ্ছে যে এই 500 কোটি টাকা আমি নামে বেনামে লোন নিয়ে বিদেশে পাচার করে দিব, তো আমি 490 কোটি টাকা যেটা পেলাম এখান থেকে যদি ব্যাংকের ম্যানেজমেন্ট কস্ট যদি 90 কোটি টাকাও যায়, আমি যদি 400 টাকা বাইরে নিয়ে যেতে পারি এটাই তো আমার লাভ। তো এভাবেই কিন্তু আপনার মনে করেন তারা করেছে এবং বিগত সরকার যেটা করেছে বিভিন্ন সংস্থাকে, যেমন মনে করেন এই যে আপনার হচ্ছে আর্মিদের জন্য ব্যাংক দিয়েছে, পুলিশদের জন্য ব্যাংক দিয়েছে, বিজিবির জন্য ব্যাংক দিয়েছে, এভাবে করে কিন্তু তাদেরকে হাতে রেখেছে। একটা দুর্নীতিগ্রস্ত সরকার বা পিপলের ম্যান্ডেটবিহীন একটা সরকার, সেই সরকার টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রের যে বিভিন্ন যন্ত্র অন্যায়ভাবে সাপোর্ট করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য হয়তো তখন লাইসেন্স দিয়েছে, যেটা সবাই জানে। বাট আমি জানি না যে এই সরকার তারা কি অবৈধ, তারা কি জনগণের ম্যান্ডেটবিহীন, তা তো না, তারা তো পুরোপুরি একটা বৈধ সরকার এবং জনগণের ম্যান্ডেটেড সরকার। কাজেই তারা যেখানে অর্থনীতির প্রয়োজন নাই, অর্থনীতি অলরেডি আপনার সাফার করতেছে, এক্সেস পরিমাণ ব্যাংক থাকার জন্য সেখানে নতুন একটা ব্যাংক
কিভাবে করে অ্যাপ্লাই করার সুযোগ দিল। আমার তো মনে হয় খুব দ্রুত সরকারের উচ্চ মহল থেকে উচিত হবে যে এটার সাথে যে রাষ্ট্রীয় আমলারা জড়িত আছে, যেহেতু একটা মন্ত্রণালয় এটা অ্যাপ্লাই করেছে, তাদের ইন্টেনশনটা কী এবং সেই ইন্টেনশনে কতটা আপনার এই অর্থনীতির জন্য অপ্রয়োজনীয় বা আপনার মনে করেন এটা একদম হচ্ছে নেগেটিভ একটা স্টেপ নিল, এটা তাদেরকে বোঝানো দরকার এবং তাদেরকে সতর্ক করে দেওয়া দরকার, সো দ্যাট অন্য কেউ যেন এরকম সুবিধা না চায়। আমরা যদি এখন বাজেট বিষয়ে যদি কথা বলি, আপনি বাজেট বিষয়ে আসলে অলরেডি বিভিন্ন জায়গায় বলেছেন, লেখালেখিত আছে। আমরা যদি বাজেটের রাজস্ব এর উপর নির্ভর করে যে সংস্কার করার কথা ছিল হয়নি, এই কারণে লোনটাও বাংলাদেশ পাচ্ছে না। তারপরেও এই যে লক্ষ্যমাত্রা প্রায় 7 লক্ষ কোটি টাকা, সেটা আসলে আদৌ কতটুকু সম্ভব? যদি আমি এই বছর শোনা যাচ্ছে যে 4 লক্ষ কোটি টাকা ক্রস করেছে আর অলরেডি শেষ অর্থ বছর, তো সেই জায়গায় আরো 3 লক্ষ কোটি টাকা এক্সট্রা যদি আমি না পারি, সেই টাকাটা যদি আমার লোকাল ব্যাংক থেকে আমাকে নিতে হয়, সেক্ষেত্রে তো আবারও সেই ব্যাংকের উপরে চাপটা পড়বে। এত বড় লক্ষ্যমাত্রা চিন্তা করার কারণটা কি মনে করেন? দেখুন, এই জায়গাটা নিয়ে আমি বলবো যে আপনার যারা একটু পজিটিভলি চিন্তা করে, যারা এই 5ই আগস্টের পরে একটা জবাবদিহিমূলক সরকারের কথা আশা করছিল, তাদের মতো আমিও প্রচণ্ড পরিমাণ আপনার হতাশ। কারণ সরকারের পলিসি এবং আপনার মনে করেন যে এর মধ্যে যদি নৈতিকতা না থাকে তাহলে আপনার মনে করেন কিছুটা ডিফিকাল্ট। আমরা জানি যে কোনো সরকারের জন্য প্রথম বাজেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ এতে তাদের যে অর্থনৈতিক একটা ফিলোসফি সেই জিনিসটা কিন্তু আপনার মনে করেন প্রকাশিত হয়। তো এটা স্বীকার করতে হবে, সরকারের এখানে অনেক চ্যালেঞ্জ ছিল। বাট আমাদের প্রবলেম যে জিনিসটা হয়, আমাদের প্রবলেমটা হয়ে যায় যে আমাদের বাজেটটা রাজনৈতিক যে নেতৃত্ব তারা তৈরি না করে অনেকটা আমলা নির্ভর আপনার মনে করেন একটা বাজেট তৈরি হয়। এবং আমলারা যে জিনিসটা করে যে রাজনৈতিক নেতৃত্ব থেকে তাদের বিভিন্ন পলিসি, যেমন সরকারের একটা পলিসি ছিল যে ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে বা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করবে, এই অনুসারে একটা খরচ এস্টিমেট করছে এবং এই খরচ অনুসারে পরে তারা এইটা কিভাবে আদায় হবে এর একটা প্রাক্কলন করছে, যেটা বাস্তব বিবর্জিত। কারণ আপনি যেটা বললেন যে দেখেন এই যে 4,15,000 কোটি টাকা যেটা এবছর আদায় হবে বলে ধরা হচ্ছে, সেখানে 6,44,000 কোটি বা সামথিং, এটা অনেকটা আপনার মনে করেন আমি বলবো আকাশ কুসুম কল্পনা না, এটা আমি বলবো যে এটা দুনিয়া ছাড়া আপনার মনে করেন কল্পনা। অ্যাটলিস্ট আমরা তো আপনার মনে করেন এই ধরার মাটিতে বসে আকাশটা তো দেখতে পাই, তাই না? ওই যতটুকু দেখতে পাই অতটুকু কল্পনার চেয়েও এটা বাড়তি কল্পনা বলে আমি মনে করব। এবং এখানে সরকারের সততা প্রকাশ পায়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এখানে সরকারের যে আপনার মনে করেন এই বাজেট তৈরিতে রাজনৈতিক দর্শনটা অ্যাটলিস্ট আপনার মনে করেন এই প্রধানমন্ত্রী যে একটা সততার নীতি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে, এর একটা উদাহরণ দেই। কিছুদিন আগে ওনাকে একটা স্কুলে একটা বাচ্চা বলছে যে আপনার মনে করেন স্বপ্নের বাংলাদেশ তৈরি করার ব্যাপারে কোশ্চেন করেছে। উনি কিন্তু অ্যান্সার করেছে যে আমি স্বপ্নের বাংলাদেশ না, বেটার বাংলাদেশ করতে চাচ্ছি। তার মানে কি স্বপ্নের বাংলাদেশ করা সম্ভব না, বাট এখন যেখানে আছে তার চেয়ে বেটার করা সম্ভব। দেখেন উনি ওনার আচার আচরণে কথাবার্তায় সব জায়গায় কিন্তু বাস্তবিক অর্থে যেটা সম্ভব সেরকম কিছু একটা করতে চাচ্ছে। তো সেখানে 1 বছরের একটা আর্থিক পরিকল্পনা বাস্তব বিবর্জিত হলো। তার মানে কি এই সরকারের মধ্যে অর্থনৈতিক পরিকল্পনায় আপনার মনে করেন যারা ক্যাপাবেল এরকম লোকের অভাব
না আপনার মনে করেন এখানে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হলো, এটা নিয়েও কিন্তু কিছুটা আশঙ্কা হচ্ছে এবং মনে হচ্ছে যে এই জায়গাটায় বোধহয় সরকারের কিছু গ্যাপ আছে, ওয়ার্কআউট করার বিষয় আছে। কারণ কোনোভাবেই 6,44,000 কোটি টাকা বা আপনার মনে করেন 6 লক্ষ কোটি টাকা আদায় করা সম্ভব না। কারণ এখন অর্থনীতির যে অবস্থা, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, এগুলোকে ফিরিয়ে আনতে এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করতে ব্যবসাকে কিন্তু অনেক ইনসেন্টিভ দিতে হবে, সাবসিডি দিতে হবে, বিশেষ করে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য বা আপনার মনে করেন বন্ধ প্রতিষ্ঠানকে চালু করার জন্য। সেখানে কিভাবে করে আপনার 6,44,000 কোটি টাকা রাজস্ব উপার্জন করবে, সেটা একদম ওই বাস্তব বিবর্জিতই আমি বলবো। জি, এবং আপনি জানেন ভালো করে যে রাজস্ব লক্ষ্য অর্জনের জন্য যে সংস্থাটা কাজ করে সেটা হলো দুর্নীতিগ্রস্ত একটা, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা সংস্থা। তাদের দ্বারা আসলে সম্ভব হয়ে যাওয়া। তারপর আপনি জানছেন গভর্নমেন্টের এডিপি তে 3 লক্ষ কোটি টাকা ধরা হয়েছে নানান ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলিতে। সেইগুলিকে কাভার দেওয়ার জন্য তারা বলতেছেন যে তারা এই টাকাটা গড়েছেন, ডিজিটালাইজ করেছে যাতে দুর্নীতি কম হয়, বলছেন তারা দেখার বিষয়। আপনি যেটা বললেন আকাশ চিন্তা, বাস্তবতার ধারের কাছেও নাই, সাধারণ মানুষের কাছে কারণ যেটা আপনি বলছিলেন বিনিয়োগের কথা, বেসরকারি বিনিয়োগ যেটা বাজেট বলা হচ্ছে 3% থেকে 11% নিয়ে যাওয়ার কথা তারা বলছেন। আসলে কতটুকু বাস্তবসম্মত এই জায়গায় বলবো, বাজেটে আসলে বাস্তবসম্মত অনেক কিছুই বাস্তবতা কিছু আছে বলে আমার কাছেও মনে হয়। তারপরে আপনি একজন স্পেশালিস্ট হয়তো বা এই বিষয়ে ভালো বলতে পারবেন, কারণ আপনি জানেন যে সিটি গ্রুপের মতন বাংলাদেশের বিশাল শিল্প প্রতিষ্ঠান, তারা গ্যাসের অভাবে তাদের প্রতিষ্ঠান চালু করতে পারছে না। সেই কারণে তাদের ব্যাংক ঋণ, তারা ঋণগ্রস্ত হয়ে গেছে। এই ঋণের বোঝা কিন্তু অনেকগুলি ব্যাংকের উপরে ফেলার একটা সম্ভাবনা আছে ফেলেছে। সেক্ষেত্রে আরো যে বেসরকারি বিনিয়োগ বাড়বে, একজন লোক বিনিয়োগ করবে, কলকারখানায় যাবে, তার জন্য গ্যাস থাকবে না অথবা বিদ্যুৎ থাকবে না, সেক্ষেত্রে আসলে তার বিনিয়োগটা কাজে লাগাবে বাংলাদেশ সরকার বা এই বিষয়ে কি হবে এই জিনিসটা নিয়ে। ধন্যবাদ আপনাকে। দেখেন, এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি, আমাদের অনেক নেতিবাচক কথা হয়ে যাচ্ছে, বাট তারপরেও আপনার সত্য কথা তো বলতেই হবে। আমাদের এখানে একটা প্রবলেম কি, ওই যে ঘোড়ার আগে গাড়ি দেওয়া হয়। যেমন দেখেন, বিগত সরকারের সময় লুটপাটের জন্য কি হয়েছে, কুইক রেন্টাল প্রোগ্রামের মাধ্যমে কিন্তু অনেক পরিমাণ আপনার ইলেকট্রিসিটি জেনারেশন করার জন্য ছোট ছোট আপনার মনে করেন ব্যবস্থা করেছে। বাট ডিস্ট্রিবিউশন লাইন অ্যাপ্রোপ্রিয়েট ছিল না দেখে বা অন্য ব্যবস্থা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না দেখে দেখেন, দুদিন আগেও আপনার মনে করেন, কদিন আগেও আপনার বিদ্যুৎ মন্ত্রী বলেছে যে গ্রামে গঞ্জে যে লোডশেডিং, এটা কিন্তু আমাদের ইলেকট্রিক জেনারেশন ক্যাপাসিটির আপনার লিমিটেশনের জন্য না, এটা অন্য কারণটা কি, মানে আমাদের ডিস্ট্রিবিউশন যে লাইন এটা কিন্তু রেডি না এই পরিমাণ বিদ্যুৎ আপনার প্রবাহ করার জন্য। তাহলে আগে কি হওয়া উচিত ছিল, আমাদের ডিস্ট্রিবিউশন লাইন তৈরি করা উচিত ছিল, তারপর জেনারেট করা উচিত ছিল। তাহলে কি হতো যে আমাদের এই ক্যাপাসিটি চার্জটা কিন্তু দিতে হতো না, অর্থনীতি কিন্তু ব্লিড করতো না। দেখেন, তো আমাদের এখানে একটা জিডিপি ধরা হয়েছে, যেটা ওই একটা অর্থনৈতিক উন্নয়নের মিথ্যা একটা ন্যারেটিভ তৈরি করে আপনার মনে করেন একটা জিডিপি টার্গেট ধরা হয়েছে, ওই অনুসারে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে লুটপাটের জন্য। এবং সেটা করে যেহেতু আপনার ওইভাবে শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠিত হয়নি, কাজেই ওই পরিমাণ বিদ্যুতের কিন্তু আমাদের দরকার হচ্ছে না, যে কারণে আমাদের ইকোনমি এখন বিলিভ করছে। এখন দেখেন, এই যে 11% আমরা উন্নীত করার জন্য বলছি, এই উন্নীত করলে আমার তো একটা ইনফ্রাস্ট্রাকচারের রেডিনেস থাকতে হবে। সেই ইনফ্রাস্ট্রাকচার রেডিনেস বলতে যেমন মনে করেন এই যে এনার্জি সোর্সের কথা আপনি কারেক্টলি বললেন, এটা শুধু সিটি গ্রুপ না, যদিও সিটি গ্রুপের ফেইলিউর শুধুমাত্র এনার্জি ক্রাইসিসের জন্য না, এখানে আরও
মাল্টিপল ইস্যু আছে, বাট আপনি মনে করেন অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান পাবেন যারা গ্যাস বা বিদ্যুতের অভাবে, মানে এনার্জির অভাবে তারা কিন্তু মানে শত শত কোটি টাকা ইনভেস্ট করে ওই ফ্যাক্টরি পড়ে আছে এবং মেশিনগুলো অকেজো হওয়ার মতো অবস্থায় আছে, কারণ মেশিনারি ইউজ না করলে কিন্তু আপনার মনে করেন এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ইউজ অবস্থায় যত দ্রুত নষ্ট হয়, আনইউজ থাকলে কিন্তু আরও বেশি দ্রুত নষ্ট হয়ে যায়। এবং আপনার মনে করেন এই যে আপনার ফিউয়েল কস্ট বেড়ে যাওয়ার কারণে অনেকগুলো যে আপনার যারা ছিল যে নিজেরা আপনার মনে করেন এনার্জি জেনারেট করে ফ্যাক্টরি চালাতো, তারাও কিন্তু চালাতে পারছে না। তার কারণ হচ্ছে এনার্জি কস্ট অনেক হাই হয়ে গেছে, এই অনুসারে তাদের প্রডিউস বা প্রোডাক্টের কস্ট কিন্তু বাড়েনি, কারণ বায়াররা আবার প্রেশার দিয়ে কিন্তু আপনার মনে করেন তাদের প্রোডাক্টের দাম কমাতে চাচ্ছে। তাহলে একদিকে কস্ট বেড়ে যাচ্ছে আর একদিকে আপনার প্রাইসের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, তাই না? তো এই অবস্থায় অনেকেই কিন্তু ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। তো এবং আমাদের যে অন্য অন্য ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, যেমন পোর্টের ক্যাপাসিটি ধরেন, তারপর ট্রান্সপোর্টের ক্যাপাসিটি বলেন, এইগুলো না বাড়িয়ে হঠাৎ করে 3 থেকে 11% করা, এটা টার্গেট একটা নিয়েছে, বাট এই হিসাবে আমার মনে হয় না এটা অ্যাচিভেবল হবে। কারণ আপনার মনে করেন ইভেন ইনসেন্টিভ যখন দিতে হবে, আপনি বাজেটের কথা যদি চিন্তা করেন, বাজেটের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু থাকবে অপারেশনাল এক্সপেন্ডিচার করে দিয়ে তারপর রেভিনিউ আর্নিং যতটুকু হবে সেখান থেকে কিন্তু এডিপিতে খরচ করতে পারবে। এবং এডিপিতে অর্থ ছাড় দেওয়ার ক্ষেত্রে কিন্তু অর্থের স্বল্পতা ফিনান্স মিনিস্ট্রি সবসময়ই বলে। তো কাজেই এখানে যেহেতু অর্থের স্বল্পতা থাকবে, কাজেই ওই ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপেও কিন্তু আপনার খুব দ্রুত টাকা পয়সা সরবরাহ করা যাবে না, তো এখানে কাজ হবে না। কাজেই 11% বোধ হয় না এটার কাছাকাছি আমরা যেতে পারবো। জি স্যার, একটা জিনিস আপনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন যাবতীয় প্রবাসীদের নিয়ে নানান কাজ করে যাচ্ছি, প্রবাসীদের নানান চাওয়া বিষয়ে তাদের পরামর্শ দেওয়া। একটা জিনিস আমি যেটা লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন উন্নয়ন প্রজেক্টে যদি গভর্নমেন্ট যেটা আমাদের আর্থিক ওয়ার্ল্ডের বিভিন্ন আর্থিক সংস্থা থেকে যে লোনটা নেয়, সেটা কিন্তু প্রবাসীদের নিতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রবাসীদের টাকা রেমিটেন্স পাঠায় সেটা প্রপার চ্যানেলে যাবে, হুন্ডির মাধ্যমে না গিয়ে। আমি আপনার সাথে এই জিনিসটা শেয়ার করতে চাই, যদি গভর্নমেন্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে একটা ইনস্টিটিউট বা একটা কোম্পানি যদি খুলে, সেটাকে প্রবাসীদের এখানে মালিকানার সুযোগ দেওয়া, বন্ডের মাধ্যমে প্রবাসীরা বন্ডের মাধ্যমে শেয়ার নিয়ে অংশগ্রহণ করে। আমি যদি এক্সাম্পল দিই, প্রায় 2 কোটি প্রবাসী বাংলাদেশের বাইরে থাকে। এখান থেকে যদি মিনিমাম 1 কোটি প্রবাসীও যদি অংশগ্রহণ করে, তারা যদি একটা শেয়ার 50,000 টাকা করে 50,000 কোটি টাকা দিয়ে অ্যারেঞ্জ হয়ে যায়। 50,000 টাকা করে কিন্তু তারা 1 থেকে 2 বছরের অন্তর যদি বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা ফাইন্যান্স করতে পারে। গভর্নমেন্ট যদি তার প্রযুক্তি নিয়ে আসে, হয়তো বা সোলার প্যানেল বা সৌর বিদ্যুতের ক্ষেত্রে বা অন্য কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা থেকে ইনকাম আসবে, বাংলাদেশে কারখানা হইতে পারে, সেই ইনকামের যে প্রফিটটা আসবে সেটা প্রবাসীরা তাদের বাংলাদেশের অ্যাকাউন্টে গভর্নমেন্ট ডাইরেক্ট দিয়ে দিবে। মালিকানা হইতে পারে গভর্নমেন্টের 20% শেয়ার, 80% প্রবাসীদের থাকবে। এইভাবে কোনো কিছু করা সম্ভব কিনা? তাহলে আমরা আসলে ঋণগ্রস্ত হব না। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিজেদের টাকায় নিজেরা অনেক কিছু করতে পারবো। কিছু করা সম্ভব কিনা, বা এই ধরনের কিছু বাধা আছে কিনা? আপনি অলরেডি এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর সাথে আছেন, আপনার ধারণা বাস্তবিক কোনো চিন্তা হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি বলবো এক্সিলেন্ট আইডিয়া, এবং আপনার সরকারের সদিচ্ছা থাকলে এটা করার কোনোই বাধা নাই। কারণ আমাদের যে প্রচলিত আইন কানুন আছে
সেখানেও আপনার মনে করেন যদি ছোটোখাটো কোথাও জটিলতা থাকে, সরকারি সদিচ্ছা থাকলে খুব সহজেই কিন্তু সেখানে আইন সংশোধন করে নেওয়া যাবে। যদিও আমার কাছে মনে হয় যে এখানে কোনো বাধা নাই এবং এটা চমৎকার আইডিয়া এবং ডুয়েবল। এজন্য আমি বলছি যে দেখেন, আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে 2001 থেকে 6 আমাদের যে সোনালী ব্যাংক কিন্তু যথেষ্ট পরিমাণ লস করতেছিল। তো লস করার পরে যেটা হয়েছে, তখন আপনার মনে করেন তৎকালীন সময় অর্থমন্ত্রী মহোদয় সাইফুর রহমান সাহেব উনি আপনার এই যে সোনালী ব্যাংক বা এই রাষ্ট্রীয় ব্যাংকগুলোর শাখা বিভিন্ন দেশে খুলছিল, তখন বিরোধী দল থেকে বা বিভিন্ন আপনার মনে করেন বাংলাদেশের এক্সপার্ট মহলও বলছিল যে এভাবে লস মেকিং একটা ব্যাংকের শাখা বিদেশে খুলে এখানে বিদেশে পোস্টিং দিয়ে আপনার এই ব্যাংকের অফিসারদের তুষ্ট করার বা সুযোগ সুবিধা দেওয়ার একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে। তো এটা ঠিক হচ্ছে না। তখন সাইফুর রহমান সাহেব খুব ভালো করে বলছিল যে দেখেন, আমার দেশের অশিক্ষিত মানুষ যারা ঠিকমতো আপনার ইংলিশে কথা বলতে পারে না বা ওই দেশের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না, তারা দিনরাত পরিশ্রম করে টাকা কামায় শুধুমাত্র দেশে পাঠাবার জন্য, এবং তারা যেহেতু বিদেশি ব্যাংকে গিয়ে কথা বলতে পারে না, কাজেই তারা বাধ্য হয় হুন্ডির মাধ্যমে, এজেন্টের মাধ্যমে টাকা পাঠাতে। এখানে যদি আমার একটা দেশীয় ব্যাংক থাকে তাহলে তারা খুব সহজে কিন্তু ওই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে। দেখেন, তারই ফল হিসাবে আমরা কিন্তু 2012-13 থেকে শুরু করে আপনার রেমিটেন্স কিন্তু বৈধ চ্যানেলে অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ফরেন রেমিটেন্স। তো এই যে একটা আপনার হচ্ছে লং টার্ম একটা ভিশন, এই জিনিসটা কিন্তু সাইফুর রহমান সাহেবের ছিল, এই জন্য উনি করতে পারছে। ঠিক অ্যাকর্ডিংলি অনেকে হয়তো মনে করেন দেশে টাকা পাঠাতে চায় না, কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে প্রবাসীরা দেশে আত্মীয় স্বজনের কাছে যে টাকা পাঠায় ওই টাকাটা বেহাত হয়ে যায় বা আপনার মনে করেন ওইটা প্রপারলি খরচ হয় না। সেক্ষেত্রে প্রবাসীরা হয়তো বাইরে টাকা রাখে বা তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়। তো তারা যদি নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে এই এক্স কোম্পানি সে হয়তো এনার্জি সেক্টরে ইনভেস্ট করতেছে, বা ইভেন মনে করেন আমি বলি যে গভর্নমেন্টের মালিকানার কিন্তু বিভিন্ন মাল্টিন্যাশনাল মানে যৌথ মূলধনী কোম্পানি আছে, বহুজাতিক কোম্পানি আছে, ওই বহুজাতিক কোম্পানির কিছু শেয়ারও যদি আপনার মনে করেন প্রবাসীদের জন্য অ্যাভেলেবেল করে দেয়, যেগুলো আপনার মনে করেন হয়তো স্টক এক্সচেঞ্জে এখন লিস্টেড আছে বা নাই, সেগুলোকে লিস্ট করলো, তার একটা সার্টেন পার্সেন্টেজ আপনার মনে করেন প্রবাসীরা আপনার ওখানে ওই যে বিদেশে যে আমাদের ব্যাংক আছে বা মিশন আছে তার মাধ্যমে কিনতে পারবে, এরকম যদি ব্যবস্থা করে তাহলে কিন্তু প্রবাসীরা খুব সহজে মনে করেন সে দেখতে পাচ্ছে। ফর এক্সাম্পল যে ইউনিলিভার বাংলাদেশ অথবা আপনার মনে করেন সে বিএটি মানে ব্যাট বিসি আমরা যেটা বলি, তো এরা তো লাভ করে, তাই না? তো এরকম আপনার কাপকো আছে যে ওই যে কর্ণফুলি ফার্টিলাইজার, যেটা ম্যানেজমেন্ট নিয়েও কারণ কনসার্ন নাই, যে জাপানিরা কন্ট্রোল করে, তাই না? তো এই সবগুলোর যদি আপনার মনে করেন গভর্নমেন্টের পোর্শন অফ শেয়ার যদি আপনার দেয়া হয় যে এই সব কোম্পানি কিনবে, অথবা নতুন একটা এভাবে কোম্পানি খুলে ইনভেস্টমেন্ট কোম্পানি, যেই কোম্পানিকে আপনার মনে করেন শেয়ার প্রবাসীরা কিনবে, পরবর্তীতে ওই কোম্পানি এই ফান্ডগুলো এনে এই রকম শেয়ারে ইনভেস্ট করবে বা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করবে। সেটা হতে পারে আপনার বড় বড় সেতু, সেটা হতে পারে আপনার মনে করেন নতুন একটা সেক্টরে এনার্জি সেক্টর ইনভেস্টমেন্ট। এটা কিন্তু খুবই ডুয়েবল, খুবই এক্সিলেন্ট আইডিয়া আপনি বলেছেন। আমিও আমার যেখানে সুযোগ আছে আমি এই আইডিয়াটা আপনার তাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি মনে করি ইট ইজ অ্যান ভেরি ভেরি এক্সিলেন্ট এবং আপনার মনে করেন খুবই প্রয়োজনীয় একটা আইডিয়া, যেটা খুব ইজিলি বাস্তবায়নযোগ্য। জি স্যার, আমরা প্রবাসী থেকে আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় বলার জন্য আর কি, যে পৌঁছানোর জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছানো যায়, তো অনেকেই আগ্রহ দেখায় বা তার ইন্টারেস্টটা বিষয়ে আগ্রহটা থাকে বেশি। আপনার মতন করে আসলে এভাবে কেউ বলেনি। আমরা আশা করবো আপনি যদি কোনো ডায়ালগের সুযোগ পান, সরকারের উচ্চ মহলে এটা পৌঁছানোর জন্য করতে পারেন, যে কোনো সাহায্য যদি দরকার হয়
আমি তো আছি, আরো অনেক প্রবাসীরা আছে। আমরা প্রবাসীরা বলতে চাই যারা সাধারণ প্রবাসী আছে, যারা আসলে দেশ থেকে অর্থ চুরি করে বিদেশে এসে সেটেল হওয়া প্রবাসী না, যারা কর্ম করে খায় এখানে, তারা দেশের চিন্তা করে। আপনি জানেন যে 24-এর যে গণঅভ্যুত্থানে প্রবাসীদের একটা ভালো ভূমিকা ছিল, তারা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল। তো তারা চায় রেমিটেন্স দিয়ে দেশটাকে উন্নত করতে, কারণ তাদের ফ্যামিলি মেম্বাররা থাকেন, তারা অবশ্যই দেশটাকে সবসময় আমরা চিন্তা করি। তো আমরা আশা করি স্যার আপনার মাধ্যমে যেটা পৌঁছায় ভবিষ্যতে এই ধরনের কিছু বলে অবশ্যই সবার জন্য ভালো হবে। আরেকটা যেটা জিনিস লাস্ট গভর্নমেন্ট শেখ হাসিনা গভর্নমেন্টের সময় পেনশন স্কিমটা চেঞ্জ করা হচ্ছিল। এর মধ্যে একটা ছিল যে প্রবাসীদের জন্য পেনশন। এই পেনশন স্কিম এখন রানিং আছে না স্টপ করে হয়ে গেছে, বা এটা কি অবস্থায় আছে? না, আমি বলবো যে এটা বন্ধ হয়নি, এটা জাস্ট ওইভাবে করে আপনার মনে করেন সেই লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এটাকে যত আপনার মনে করেন প্যাট্রোনাইজ করে এগিয়ে নেওয়া হচ্ছিল, সেটা এগিয়ে নেওয়া হচ্ছে না। এটা অনেকটা ওই যে যাদের জন্য শুরু হয়েছে ওই রকম করে মুখ থুবড়ে ওই অবস্থায় পড়ে আছে। আপনি দেখবেন যে এই পেনশন স্কিমটা, এটা যদিও আপনার মনে করেন লাস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের সময় করছে, বাট এই আইডিয়াটা কিন্তু ছিল বিশ্ব ব্যাংক থেকে দেয়া এবং আপনার একটা আপনার সমন্বিত পেনশন স্কিম হিসাবে করা। ইভেন আপনার অন্য দেশে বলবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ সার্ক কান্ট্রি, ওখানে কিন্তু এটা আছে, তাই না? এবং এই পেনশন স্কিমটা হলে সরকারের যে সুবিধা হয়, যে সরকার এখন কি হয় যে ব্যাংকিং সেক্টর থেকে ইভেন প্রাইভেট ব্যাংক থেকে লোন নেয়, বাট ওখানে আবার মনে করেন ওই যে বেসরকারি কোম্পানির PFGF এর টাকাটা ওখানে থাকে। তো কাজেই এখানে ব্যাংক আবার একটা সার্ভিস চার্জ আপনার রাখে। এখানে আবার এই প্রতিষ্ঠানগুলো ব্যাংকগুলো ফেলিউর করলে, বিশেষ করে এখন ব্যাংকগুলোর যে অবস্থা, সেক্ষেত্রে তারা অনেক ভয়ে থাকে যে টাকা না পেলে, ব্যাংকগুলো দিতে না পারলে অনেক কিন্তু হয়েছে যে তারা আপনার যারা রিটায়ার্ড করে তাদের টাকাটা কোথা থেকে দিবে, তাই না? এরকম কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে গভর্নমেন্ট যদি এই স্কিমের মাধ্যমে টাকা নেয়, সে যেমন এটা ইউজ করতে পারবে এবং মনে করেন এই পেনশন যারা আপনার মনে করেন পেনশনার যারা, তাদেরও কিন্তু একটা কমফোর্ট থাকবে যে গভর্নমেন্ট দিবে। তো এই জিনিসটা প্রবাসীদের জন্য করা খুবই ইম্পর্টেন্ট। ইভেন প্রবাসী ছাড়া অন্য যাদেরকে টার্গেট করছে, এদেরকে নিতে পারলে কিন্তু দেশে যে একটা আপনার মনে করেন আমাদের যে সেভিংসের একটা স্কিম থাকে, আপনি জানেন ট্যাক্সে সেভিংসের জন্য একটা ট্যাক্স রিবেট কিন্তু দেওয়া হয়, এবং এই রকম পেনশনারি স্কিম করলে কিন্তু এই সেভিংসটা আরও বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে। কারণ কারেন্ট কনজাম্পশন কমিয়ে মানুষ তো জানেন যে মনে করেন আদা পেট খেয়েও আপনার টাকা জমায়, তো সেই জিনিসটা আর একটু প্রায়োরিটি পাবে। স্যার, লাস্ট ইস্যু এটা হচ্ছে যে ব্যাংকিং যে সেক্টরে আমরা কথা বলেছি, যেই 5টা ব্যাংকের ব্যাংকগুলি থেকে তো মানুষ কোনো টাকা পয়সা পাচ্ছে না, অনেকে নিম্ন আয়ের মানুষজন তাদের লাস্ট সেভিংসটা এখানে রেখেছিল, তারা এখন পথে বসার জোগাড়। যদি আমার ভুল না হয়ে থাকে, বাংলাদেশে প্রায় 17,000 কোটি টাকা যেটা শেখ মুজিবের ছবি সহ আনইউজ হিসাবে, সেই টাকাটা ইউজ করে এই ব্যাংকের গ্রাহকদের যদি আপনি কিছু টাকা দিয়ে ব্যাংকের আস্থাটা ফিরে আনা যায় কিনা। ব্যাংকগুলি তো আপনি বন্ধ করতে পারবেন না, চালু রাখতে হবে। আমানতকারী আস্থা ফিরে আনার জন্য কি এই ধরনের কিছু গভর্নমেন্ট করতে পারে কিনা? দেখুন, আমি বলবো যে এই নাম্বার 1 শুধু 5টা ব্যাংক তো না, প্রায় আপনার মনে করেন মোর দ্যান 20 ব্যাংক যারা কিন্তু গ্রাহকের টাকা ঠিকমতো দিতে পারছে না। এর মধ্যে মিডিয়ার কারণে এই যে 5টা ব্যাংক অলরেডি আপনার মনে করেন এটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করলো, যদিও বলা হয় যে এটা মার্জার করা হয়েছে, বাট এটা অনেকটা সরকারিকরণ করেছে। কারণ গভর্নমেন্ট একটা সরকারি মালিকানায় ব্যাংক খুলেছে, সম্মিলিত ব্যাংক, এবং প্ল্যান করেছে এই সম্মিলিত ব্যাংকের মাধ্যমে বাকি 5টা ব্যাংককে টেক ওভার করবে, তাই না?
তো এটা অনেকটা আপনার মনে করেন সরকারিকরণ করেছে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই ভুল পদক্ষেপ হয়েছে। বা তার মাধ্যমে যে জিনিসটা হয়েছে যে গভর্নমেন্টের কাছ থেকে বা পাবলিকের এক্সচেকার মানি কিন্তু অনেক খরচ হচ্ছে, বাট এর গ্রাহকরা ওই রকম আপনার মনে করেন সুবিধা পাচ্ছে না। এটা শুধুমাত্র আপনার মনে করেন ডিপোজিটাররা যে এখানে প্রতারিত হয়েছে বা কষ্ট পেয়েছে এটা তো অস্বীকার করার কিছু নাই। ইভেন যারা কারেন্টলি এখানে ট্রেড ফাইন্যান্স নিত তারাও কিন্তু অনেকে বিপদে পড়ছে এবং তাদের ব্যবসা বাণিজ্য এফেক্টেড হয়েছে। তো এখানে আপনার মনে করেন এটা কেন ভালো পদক্ষেপ হয়নি বলছি আমি, দেখেন যে প্রতি বছর সরকারি ব্যাংকগুলোকে কিন্তু ক্যাপিটাল শর্টেজ মেটানোর জন্য বাজেট থেকে অ্যালোকেশন দেওয়া হয়, এবছর বাজেটেও দেওয়া হয়েছে। এই সম্মিলিত ব্যাংকেও কিন্তু যখন এটা ফুললি ইমপ্লিমেন্ট হয়ে যাবে সরকারকে কিন্তু সবসময় আপনার মনে করেন এদের ক্যাপিটাল শর্টেজ বা এটাকে চালু রাখার জন্য প্রতি বছর টাকা দিতে হবে। তার মানে কিন্তু পাবলিক মানি এখানে যাবে। যে প্রাইভেট সেক্টরের একটা দুর্নীতির মাধ্যমে আপনার একদম হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়ার মতো ব্যাংকগুলোকে আপনার এখানে যখন এভাবে সরকারিকরণ করা হয় তখন এই যারা এখান থেকে টাকা নিয়ে গেছে তারা কিন্তু আপনার আন্ডার দ্য কার্পেট চলে যাবে, বাট সরকারের সবসময় দায় এটাকে টানতে হবে এবং পাবলিকের উপর কিন্তু এই প্রেশারটা আসবে। আর আপনি যেটা বললেন যে দেখেন এখানে ওই যে 17,000 কোটি টাকার কথা বললেন যে এখান থেকে সাপোর্ট করা যায় কি না, এই জায়গাটায় আমি বলবো প্রথমত বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি এবং সরকারের যারা আপনার দায়িত্বশীল মহল আছে তারা কিন্তু সাধারণ ডিপোজিটরের সাথে কিছুটা হলেও আপনার মনে করেন প্রতারণা করছে। কেন আমি বলবো প্রতারণা করছে? কারণ তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কমিটমেন্ট দিয়েছিল। এখন রাষ্ট্র যদি কমিটমেন্ট দেয় তার মালিকদের, কারণ রাষ্ট্র তো একটা যন্ত্র আর এর মালিকানা তো সাধারণ মানুষ, সেই মালিকদের একটা কমিটমেন্ট দিয়ে বারবার যদি সেটা রক্ষা না করে তাহলে দেখুন এটা কিন্তু আপনার মনে করেন ডিসিপ্লিনের জন্য যেমন ভালো না, নীতি নৈতিকতার দিক থেকেও ভালো না এবং মানুষের জন্যও কিন্তু প্রচণ্ড রকম কষ্টকর। নাম্বার 1। নাম্বার 2, আপনার এখানে যে জিনিসটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের উপর আস্থা ফিরিয়ে আনতে গভর্নমেন্ট আপনার মনে করেন 1000 করোড় টাকা খরচ করছে, অথচ তার প্রতিশ্রুতি অনুসারে ডিপোজিটরদের সাপোর্ট করছে না। তাহলে আবার আমরা বলছি যে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে বা ডিজিটাইজ ওয়েতে আমাদের ট্রানজেকশন করতে হবে, তাহলে কিভাবে হবে? আপনি একদিক দিয়ে ওই যে আপনার মনে করেন গোড়া দিয়ে কেটে উপরে পানি ঢাললে তো হবে না। তাহলে সরকারের যে নীতি বা নৈতিকতা সেখানেও কিন্তু একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। তো পাবলিকের ট্রাস্ট কিন্তু সরকারের উপর হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু গভর্নমেন্টের একটা ইনস্টিটিউশন লাইসেন্স দিয়েছে এবং লাস্ট রিসোর্ট হিসাবে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব নিয়েছে ব্যাংকগুলোর, তারপরেই কিন্তু মানুষ এখানে টাকা ডিপোজিট রেখেছে। তারপরে তাহলে গভর্নমেন্টের এত ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের পরেও এবং গ্যারান্টির পরেও পাবলিক টাকা রেখে যদি এভাবে প্রতারিত হয় তাহলে তো আপনার মনে করেন একটা রাষ্ট্রে আর কিছু থাকে না। তো এজন্য বলবো যে আমাদের রাষ্ট্রযন্ত্রকে উচিত খুব দ্রুত একটা প্র্যাকটিক্যাল পলিসি নিয়ে এই ব্যাংকগুলোর ব্যাপারে আপনার একটা পদক্ষেপ নেওয়া। আদারওয়াইজ এভাবে আপনার মনে করেন মানুষ আস্তে আস্তে প্রতারিত হয়ে কিন্তু এটা আপনার মনে করেন চলে যাবে না, এটা লং টার্ম একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার মনে করেন এই আর্থিক সেক্টরের উপর থাকবে। ধন্যবাদ স্যার, আজকে আপনার মূল্যবান সময়ের জন্য আমাদেরকে সময় দিয়েছেন। আবারও আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিশ্চয়ই আমরা নতুন সময় আবারও আপনার কাছে শুনবো। ধন্যবাদ আপনাকে ভাই আমাকে সংযুক্ত করার জন্য, এবং যে দর্শকরা দেখবে তারা সময় নিয়ে দেখবে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।